ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর 2025 রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার তোমাদের তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নের গণিতের সকল মডেল স্কুলগুলোর মধ্যে আজকে আমি প্রথম মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। তোমরা অবশ্যই আমার এই ভিডিওটা দেখার চেষ্টা করো, আর কোনো যদি সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কেমন? চলো, আজকে আমি তোমাদের তৃতীয় পর্যায় মূল্যায়নের প্রথম মডেল স্কুলটা আমরা শুরু করি। চলো, প্রথম প্রশ্ন কী বলা আছে? তৃতীয় পর্যায় মূল্যায়নের প্রথম মডেল স্কুলের প্রথম প্রশ্ন বলা হচ্ছে কি, যে অর্ধেক পাতিলেবুর তল সংখ্যা কত হবে? আমরা যদি একটা পাতিলেবুর সম্পূর্ণ অংশ যদি 1 ধরি, তাহলে সেই পাতিলেবু যদি অর্ধেক কেটে দিই তাহলে তার কতগুলো তল হবে সেটা যদি আমরা ছবির মাধ্যমে দেখি, তাহলে দেখো একটা পাতিলেবু দেখো, মনে করো এই গোল বা গোলক আকৃতি পাতিলেবু। কেমন? গোলক আকৃতি পাতিলেবু, একে আমরা কি করলাম? অর্ধেক কেটে দিলাম, অর্ধেক বরাবর কেটে দিলাম। তাহলে কাটলে কীরকম হবে বলো তো? কাটলে ঠিক এইরকম হবে। লেবুটাকে যদি কাটিয়ে আমরা ঠিক এইরকম দেখতে পাবো। তাহলে উপরটা সমতল দেখতে পাচ্ছে, উপরটা যে কাটা অংশটা সমতল দেখতে পাচ্ছে, আর এই প্রান্তটা বাঁকা অংশটা কী হচ্ছে? এটা হচ্ছে বক্রতল। তাহলে লেবুর কতগুলো তল পেলাম? এই সমতলটাকে আমরা বলি সমতল, আর এই বক্র অংশটা বাঁকা অংশটা হচ্ছে বক্রতল। কেমন? বক্রতল। তাহলে বোঝা গেছে, তাহলে অর্ধেক পাতিলেবুর কতগুলো তল পাবো আমরা? অর্ধেক পাতিলেবু আমরা 2টি তল পাবো। কতগুলো তল? 2টি তল পাবো। অপশান দেওয়া নেই এখানে, পাশে দিয়েছে এই 2টি হবে তোমাদের সঠিক উত্তর। কয় দাগের প্রশ্ন হয়ে গেল। কয় দাগের প্রশ্ন চলো, 7/4 ভগ্নাংশটি হলো এটা প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ না দশমিক ভগ্নাংশ? এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? 7/4 ভগ্নাংশটি। 7/4 ভগ্নাংশটি দেখতে পাই, আমরা জানি যে ভগ্নাংশ 3 প্রকার হয়ে থাকে। আমরা কি জানি? ভগ্নাংশ 3 প্রকার। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর 2 নম্বর অপ্রকৃত ভগ্নাংশ, আর 3 নম্বর হচ্ছে গিয়ে তোমাদের মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ। কেমন? আর প্রকৃত ভগ্নাংশ তাকে বলবো যে ভগ্নাংশের লব ছোট হর বড়, তাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলবো। কি বললাম? আমি একটা এক্সাম্পল যদি দিই, 2/3। দেখো এর মধ্যে লব কোনটা? উপরটাকে আমরা সবসময় লব জানি আর নিচেটাকে হর জানি। তাহলে উপরটার লবটা দেখতে পাচ্ছি, লবটা ছোট আর হরটা বড়। তাহলে কি জানলাম? যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলি, তাই না? আর অপ্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব হবে বড় হর হবে ছোট, তাকে কি বলবো? আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলবো। আর মিশ্র ভগ্নাংশ কাকে বলবো? না, যে ভগ্নাংশের একটা পূর্ণ সংখ্যা থাকবে, যদি মনে করি 1 পূর্ণ, উপরের লব যদি আমরা 2 ধরি আর নিচেটা হর যদি 3 ধরি, এটা একটা মিশ্র ভগ্নাংশ। বা এরকম হতে পারে, বা 2 পূর্ণ 3/2, এটাও একটা মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে? যে ভগ্নাংশের একটি পূর্ণ সংখ্যা থাকবে আর সে সঙ্গে প্রকৃত কিংবা অপ্রকৃত ভগ্নাংশ তার মধ্যে যে কোনো একটা থাকবে, তখন তাকে আমরা কি বলবো? মিশ্র ভগ্নাংশ বলবো। ঠিক আছে? তাহলে এখানে তোমাদের অপশানটা দেখতে পাচ্ছি যে 7/4 ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ না মিশ্র ভগ্নাংশ? তাহলে আমরা জানলাম কি না অপ্রকৃত ভগ্নাংশ হবে 7/4। ঠিক আছে? এটা হবে তোমাদের সঠিক উত্তর, অপ্রকৃত ভগ্নাংশ। কেননা লব বড় হচ্ছে, হর ছোট আছে, সুতরাং এক্ষেত্রে আমরা এই ভগ্নাংশটি পেবো কি? অপ্রকৃত ভগ্নাংশ। ক্ষয় দাগের প্রশ্ন হয়ে গেল। গয় দাগে চলো দেখি কি বলছে। 3 বছর 5 মাস 7 দিন সমান কত দিন? যতগুলো বছর মাস আর দিন আছে সবগুলোকে আমরা দিনে কনভার্ট করতে হলে প্রথমে একটা একটা করে আমরা দিনকে নিয়ে আসবো। তাহলে 3 বছর মানে আমরা কত জানি? দেখো 3 বছর বলছে 3 বছর 5 মাস 7 দিন। 3 বছর মানে কত জানি আমরা? 3 বছর সমান কত হচ্ছে? 3 বছর সমান কত দিন হচ্ছে? আমরা 1 বছর জানি 365 দিন, আর 3 বছর মানে বছরে যদি আমরা দিনে কনভার্ট করি তাহলে 365 দিয়ে আমরা গুণ করব। তাহলে 3 গুণিত কত, বা 365 গুণিত কত হচ্ছে? 3 সমান বেরিয়ে যাবে। 365কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 365কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 5 3 15, 5 হাতে 1, 6 3 18, 1 19 9, হাত থাকলো 1 3 3 9 1 10। বুঝেছে? 1095 দিন। দিন হলো কেমন? 1095 দিন। 3 বছর মানে কত দিন হলো? 1095 দিন।
ঠিক আছে। আবার এরপর আছে 5 মাস। তাহলে 5 মাস মানে কত জানি? মাসকে যদি আমরা দিন করি কত দিয়ে গুণ করব? 30 দিয়ে গুণ করব। যদি মাসকে যদি আমরা দিনে কনভার্ট করি বা দিনে পরিণত করি সেক্ষেত্রে কত করব আমরা? 30 দিয়ে গুণ করব। তাই 30 গুণিতক 5 হচ্ছে ইকুয়াল টু 5 তিনে 15 কত হচ্ছে? 150 দিন। 150 দিন। এরপর হচ্ছে 7 দিন। 7 দিন মানে 7 দিন করব। 7 দিন সমান 7 দিন সমান 7 দিন। এবার আমরা যোগ করব। এবার 3 বছর মানে আমরা জানলাম 1095 দিন। মাস মানে কি জানলাম? 150 দিন। আর 7 দিন মানে কি জানি আমরা? 7 দিন জানি। এবার এই 3টি দিনকে আমরা কি গুণ করব? যোগ করব। 7 5 12 2 হাতে 1 আর 9 আর 1 10 10 আর 5 15 15 5 হাতে 1 11 1 কত হবে? 2 আর 1 করতে 1 কত হলো? 1252 দিন। দেখো 1252 দিন হয়েছে। 3 বছর 5 মাস 7 দিন সমান 1252 দিন। তাহলে এক্ষেত্রে দেখো কোনটা সঠিক উত্তর হচ্ছে দেখো। দেখতে পাচ্ছি 1215 দিন, 1177 দিন আর 1237 দিন। এর মধ্যে দেখতে পাচ্ছি কোনোটাই নয়। তাহলে আমরা আরেকটু অন্যরকম করতে পারি দেখো। তা আমরা যদি আবার করি 3 বছর 5 মাস 7 দিন, সেক্ষেত্রে দেখো আমরা পর করব। 3 বছরকে আমরা মাসে কনভার্ট করব, আবার মাসকে আবার দিনে কনভার্ট করব। তাহলে এক্ষেত্রে আমরা যদি এইভাবে করি, তাহলে প্রথমে আমরা 3 বছরকে মাসে করি। 3 বছর সমান কত মাস হবে? আমরা জানি 3 বছর ইকুয়ালস টু কত হবে? 3 বছর মানে কত? 1 বছর সমান 12 মাস হয়। তাহলে 3 বছর সমান কত? 36 মাস। অর্থাৎ 3 গুণিতক 12 কী হবে? মাস হবে। তাহলে কত হলো? 12 তিনে 36 কত হচ্ছে? 36 মাস বা 36 মাস হলো। আর এখানে কত মাস ছিল? এখানে 5 মাস ছিল, যুক্ত 5 মাস। তাহলে 36 আর 5 কত হবে? 41 মাস। কত হচ্ছে? 41 মাস। তাহলে 41 মাস হয়েছে। তাহলে এবারে তোমরা কী করবে? এই 41 মাসকে কি তোমরা দিনে কনভার্ট করবে। এখানে 7 দিন অলরেডি পূর্ব থেকে আছে। আর 41 মাস মানে কত দিন সেটা করতে হলে তোমরা কী করবে? তোমরা 30 দিয়ে গুণ করবে। 41 মাস সমান কত দিনে যদি করি আমরা? তাহলে 41 গুণিতক 30, আমরা জানি 1 মাস সমান 30 দিন। তাহলে এটা কি হয়ে গেল? দিন হয়ে গেল। তাহলে 41 গুণিতক 30 মানে কি? 3 একে 3 আর 4 তিনে 12 শূন্য 1230 দিন। আর এখানে আরেকটা আছে 7 দিন আছে, যুক্ত 7 দিন। তাহলে এবার আমরা যদি যোগ করি 1230 বা 1230-এর সঙ্গে যদি 7 যোগ করি কত হবে? 1200 3 এর 7 37 দিন। তাহলে এবার দেখো অ্যান্সারটা ঠিক হয়েছে কিনা দেখো। এবার দেখতে পাচ্ছি আমরা যে 1237 দিন রয়েছে। 1237 দিন, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কেমন? তাহলে পরের প্রশ্ন দেখো, দুটি যমজ মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য কত হবে? দুটি যমজ মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য অবভিয়াসলি আমরা জানি কত হয় বলো তো? অপশন নাম্বার কি বলেছে? অপশন নাম্বার বলেছে 3 2 1। এর মধ্যে কোনটা হবে? এর মধ্যে হবে 2 হবে। দুটি যমজ মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য হয় সর্বদা কত হবে? 2 হবে। কেমন? তাহলে মনে থাকবে তোমাদের দুটি যমজ মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য 2 হবে। বুঝেছো? পরের প্রশ্ন দেখি আমরা যে আয়তঘনের বাহুর সংখ্যা কত হবে? আয়তঘনের বাহুর সংখ্যা কত হয় জানি আমরা? 12টি। আয়তঘনের বাহুর সংখ্যা কত হয়? 12টি। আয়তঘন তোমরা অবশ্যই জানো। দেখো আয়তঘন যদি আমরা এভাবে অঙ্কন করি, আয়তঘন যে একটা ইঁট যেমন একটা আয়তঘন, বা একটা বাক্স কিংবা একটা বই, এগুলো সবই আয়তঘন। কেমন? আর আয়তঘন তোমরা আমি যেভাবে করছি এইভাবে তোমরা অঙ্কন করবে। বুঝেছো? এইভাবে আয়তঘনটা হয়ে থাকে। যেমন ইঁট যদি অঙ্কন করো তোমরা এইভাবে অঙ্কন করবে। কেমন? এটা হচ্ছে আয়তঘন। এটা ইঁট বা বাক্স বা বই এইরকম হবে। তাহলে এর বাহুর সংখ্যা দেখো 1 2 3 4। তোমরা একটা ইঁট নিয়ে তার ধার বা প্রান্ত বা বাহুর সংখ্যা তোমরা বের করতে পারবে। কেমন? তাহলে এখানে দেখতে পাচ্ছি এদিকে 4টে আছে, এপারে 4টে, এপারে 4টে, মোট 12টি। সংখ্যা হবে 12টি। তাহলে বাহুর সংখ্যা হবে? বাহুর সংখ্যা 12। তারপরে দেখি পরে কি আছে দেখি। বাহুর সংখ্যা কত আছে? বাহুর সংখ্যা হচ্ছে 12। বাহুর সংখ্যা হচ্ছে 12। আর তারপর প্রশ্ন দেখি আমরা যে একাদশ সংখ্যাটির রোমান হরফ কোনটি? একাদশ দেখো এই চিহ্নটা রোমান হরফ কি 5 হয়। রোমান হরফে 5 বা 5 হয়। আর এটা হচ্ছে XI মানে কি? এটা জানি আমরা 9 জানি। সরি 11। X মানে কি? X হলে কি হয়? X মানে 10 হয়। 10 হয়।
আর এক্স আই, আই মানে কি হয় 1 হয়, আইয়ের মতো চিহ্ন, এটা কি হবে, এটা 1 হবে। তাহলে 10 আর 1 কত হয় 11, তাহলে এক্স আই কত হবে, এক্স আই সমান হতে হবে 11, 11 হবে, ঠিক আছে। এক্স আই কত হচ্ছে 11, এটা হচ্ছে 11 বা 11। আর এটা যে 2 1 2, এটা হচ্ছে রোমান হরফ, এটা 2 হবে। তাই এখানে বলা হচ্ছে কি যে একাদশ সংখ্যাটি রোমান হরফ কোনটি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স আই, এক্স আই হবে কি রোমান হরফ। কেমন, চলো পরের প্রশ্ন থেকে আমরা 2 দিকে চলে এলাম, যে দুটি সরল রেখার ছেদবিন্দুর সংখ্যা কত হবে। দুটি সরল রেখার ছেদবিন্দু যদি আমি ছবি দিয়ে তোমাদের বোঝাবার চেষ্টা করি, তাহলে কি দুটো সরলরেখা ধরো, যেমন ধরো এরকম একটা সরলরেখা অঙ্কন করো, কেমন, আর একটা সরলরেখা এরকম অঙ্কন করো, তাহলে কি হবে এই ক্ষেত্রে কটা সরলরেখা হলো, দুটি সরলরেখা। দুটি সরলরেখার ছেদবিন্দু কটা হলো, ছেদবিন্দু এখানে হলো ছেদবিন্দু, কেমন। তাহলে কতগুলো পেলাম আমরা, একটি। তো দুটি সরলরেখা এ বি একটি সরলরেখা, আর একটা সি ডি অপর সরলরেখা। তাহলে এই দুটি সরলরেখা কোন বিন্দুতে, এই বিন্দুতে মনে করি আমরা এটা ও মনে করি, ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে এর ছেদবিন্দু কত হলো, একটি। ছেদবিন্দু কত হলো, একটি, কেমন। তাহলে এখানে তোমরা লিখে দেবে ছেদবিন্দু হচ্ছে একটি। তাহলে 250 কিগ্রা 5 গ্রাম সমান কত কিগ্রা, 250 কিগ্রা 5 গ্রাম সমান কত কিগ্রা। আমরা কি করব, এই যে অলরেডি কিগ্রা একটা একক আছে, দুটো একক আছে, কিগ্রা বা কিলোগ্রাম, আর একটা গ্রাম আছে। এই গ্রামকে আমরা কি করব, কিগ্রায় রূপান্তরিত করব। তাহলে কিগ্রায় রূপান্তরিত করলে কি হবে, 5 গ্রাম সমান কত কিগ্রা হবে। আমরা জানি কিগ্রা থেকে গ্রাম বা গ্রাম থেকে কিগ্রা হলে ভাগ করতে হয়, গ্রাম থেকে কিগ্রা এলে ভাগ করতে হবে কত দিয়ে, 1000 দিয়ে ভাগ করতে হবে, কেননা কিগ্রা আর গ্রামের মধ্যে 1000 এককের পার্থক্য। সুতরাং কী হবে, আমরা যদি 5 গ্রাম 1 গ্রাম সমান যদি আমরা 1 গ্রাম সমান যদি 1/1000 গ্রাম হয়, বা 1 কিগ্রা সমান যদি 1000 গ্রাম হয়, তাহলে 1 গ্রাম সমান কত হবে, 1 গ্রাম সমান 1/1000 কিগ্রা হয়। তাহলে কত হবে এই ক্ষেত্রে, তাহলে আমরা যদি একটু গণিত করে দেখি, তাহলে সেক্ষেত্রে কি দেখবো আমরা, তাহলে কি বলা হচ্ছে 250 কিগ্রা কত গ্রাম, 5 গ্রাম বলা হচ্ছে, 5 গ্রাম 250 কিগ্রা 5 গ্রাম, তাই না। তাহলে আমরা সবগুলো কিগ্রাতে গ্রামটাকে কিগ্রাকে রূপান্তরিত করতে হবে। তাহলে 250 কিগ্রা অলরেডি আছে, তাহলে 200 সমান 250 কিগ্রা প্লাস 5 গ্রাম মানে কত কত কিগ্রা হয় জানি আমরা, 5 গ্রাম মানে কি 1/1000 গ্রাম, 1/1000 গ্রাম। তাহলে 1/1000 গ্রাম যদি হয়, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে, তাহলে আমরা দেখব যে 1000 গ্রাম যদি হয়, এক্ষেত্রে হবে তোমাদের, তাহলে 1/1000 গ্রাম নয়, এখানে 1/1000 কিগ্রা হয়ে গেল 1/1000 কিগ্রা। 5 গ্রাম কি হয়ে গেল, 5 গ্রাম 1/1000 কিগ্রা হয়ে গেল 1000 কিগ্রা, বুঝেছ। তাহলে দুটো আমরা যদি যোগ করি, সেক্ষেত্রে আমরা 1/1000কে যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে সেক্ষেত্রে হবে 250 কিগ্রা প্লাস প্লাস 1/1000 গ্রাম মানে কত হবে, তাহলে এই ক্ষেত্রে হবে 0.005। এককে যদি 1000 দিয়ে আমরা ভাগ করি, ঠিক এইরকম হবে। তাহলে এককে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, তাহলে এখানে একটা 1000 শূন্যে 0 1 নামিয়ে আনো, তাহলে দশমিক দিয়ে আমরা কি 0 দিলাম, তবুও কি ভাগ যাবে না নিশ্চয়ই। আবার একটা 0 দিয়ে যদি 0 বসে 100 হচ্ছে, তবুও যাবে না। একটা 0 দিয়ে তারপর একটা 0 পাবো, তাহলে 1000 একে কত হলো, 1000 হলো, 1000 একে 1000, তাহলে কত পেলাম। তাহলে এখানে যেহেতু 1 নয়, এখানে 5 আছে, সুতরাং কী হবে, তাহলে 5কে আমরা 1000 দিয়ে ভাগ করলে কত হবে, তাহলে এখানে কত নামলো, 5 নামলো, কত হচ্ছে 1000, 5-এ কত হবে 5000, 1000-এর 5-এ 5000, বুঝা যাচ্ছে। তাহলে এখানে কত হবে 0.005, তাহলে কত হলো 0.005 কিগ্রা, বুঝেছে, 0.005 কিগ্রা। এবার আমরা যোগ করি, তাহলে যোগ করলে কত হবে, এটা তো এটা পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যার পরে দশমিক থাকে জানি আমরা, তাহলে এই ক্ষেত্রে কত হবে, তাহলে 250.3টে শূন্য বসিয়ে দিলাম, এটা কিগ্রা মনে করো যুক্ত, আর 0.005, এবার তোমরা যোগ করতে পারবে। তাহলে যোগ করলে কি হলো, এটা হলো কিগ্রাতে হয়ে গেল। যোগ করে দাও, যোগ করলে কীভাবে হবে 250, অর্থাৎ 250.005, কেমন, কিগ্রা হয়েছে।
বেশ, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা কি আছে দেখি। ঘয়ের দিকেটা করে ফেলেছি অলরেডি, ঘরের দিকেটা করে ফেলেছি, আমাকে করা উচিত ছিল ক্ষয়ের দিকেটা করা উচিত ছিল। ক্ষয়ের দিকে দেখি আমরা 0.001 কিলোগ্রাম সমান কত সেন্টিমিটার। তাহলে এই ক্ষয়ের দিকের কয়েকটা হয়ে গেছে, ঘয়েরটা হয়ে গেছে, ভুলবশত ঘয়েরটা আগে করে ফেলেছে, ক্ষয়েরটা করিনি। এবার ক্ষয়েরটা করে দিচ্ছি, দেখো 0.001 কিলোগ্রাম সমান কত সেন্টিমিটার। তাহলে এবার চলো আমরা 0.001 কিলোগ্রাম সমান কত সেন্টিমিটার সেটা আমরা একটু গণিত করে করছি। তাহলে 0.001 কিলোগ্রামকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব, কিলোগ্রাম থেকে সেন্টিগ্রাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিলোমিটার ছিল, কিলোমিটার থেকে সেন্টিমিটারে করতে হলে কি আমরা জানি কি একক কি আছে, তাহলে কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, 1000 দিয়ে তাহলে কত আছে আমরা পাচ্ছি, কতগুলো সংখ্যা পাচ্ছি আমরা দেখি যে কিলো থেকে সেন্টি কতগুলো ঘর পাচ্ছে, কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। তাহলে দেখতে পাচ্ছি আমরা কিলো থেকে কোথায় যাব, আমরা সেন্টিমিটারে যাব, কিলোমিটার থেকে আমরা সেন্টিমিটারে যাব। সেন্টিমিটার এখানে কতগুলো একক পাচ্ছে, 1 2 3 4 5, 5টা, অর্থাৎ একের পিঠে 5টা শূন্য দিয়ে গুণ করবে। তাহলে কত হবে 0.001 গুণিতক একের পিঠে কতগুলো শূন্য হবে, 1 2 3 4 5, একের পিঠে 5টা শূন্য থাকবে, ঠিক আছে, 1 2 3 4 5। এবার গুণ করব, এবার গুণ করলে কী হবে, কী হয়ে গেল 0.001 গুণিতক 1কে 0.00001 কত হলো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষ হলো, 1 লক্ষর সঙ্গে আমরা 0.001 গুণ করেছি, তাহলে কী হলো, এটা সেন্টিমিটার হয়ে গেল, কী হলো, সেন্টিমিটার। তাহলে এবার আমরা কী করব, সাধারণ গুণ করলে দেখতে পাবো যে মনে রাখবে গুণের সময় এই দশমিক সংখ্যা কী হয়, ডান দিকে সরে। এখানে কতগুলো অঙ্ক আছে, দশমিক কতগুলো অঙ্কের আগে দশমিক আছে, 3টি অঙ্কের আগে দশমিক আছে, অর্থাৎ দশমিক সংখ্যাটা কি গুণের সময় 3 ঘর সরবে। তাহলে 3 ঘর সরলে কী হবে, তাহলে এক্ষেত্রে কী হবে, তাহলে আমরা কীভাবে পাবো, আমরা টোটাল সংখ্যাগুলোকে আমরা যদি গুণ করি তাহলে ডান দিকে ততগুলো অঙ্ক শূন্য বাদ চলে যাবে। কতগুলো শূন্য আছে, 1 2 3, 3টি অঙ্ক আছে। এখানে উত্তরে কী করতে হবে তোমরা, তাহলে 1 0 0 0 0 0 5টা আছে, তাহলে কটা অঙ্ক কাটবে, এখানে 3টি অঙ্ক কেটে যাবে, 3টি অঙ্ক মানে 3টি শূন্য চলে গেল, তো কী হলো 100 সেন্টিমিটার, কত হলো 100 সেন্টিমিটার। বোঝা গেছে, 100 সেন্টিমিটার উত্তর হবে। আমি আবার লিখে দিচ্ছি 100 সেন্টিমিটার, বুঝেছে, 100 সেন্টিমিটার। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা আছে, গয়ের দাগের প্রশ্নটা চলে গেলাম আমরা। গয়ের দাগের প্রশ্ন বলা আছে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো কত। মনে রাখবে 6 অঙ্কের যতগুলো অঙ্ক বা বৃহত্তম সংখ্যার যত অঙ্ক আর যত বৃহত্তম সংখ্যা যদি বলে, মনে রাখবে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলে 9 হবে, আর 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 2টি 9 হবে, আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলে 3টি 9 হবে, আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলে 4টি 9 হবে, আর 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলে 5টি 9 হবে, আর 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলে 6টি 9 হবে, বুঝেছো। তাহলে এখানে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে, তাহলে 6টি 9 হবে, 1 2 3 4 5 6, কতগুলো 9 পেলাম আমরা 6টি 9 পেলাম, বুঝেছে, মনে থাকবে আমি কি বোঝালাম। তাহলে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলে 1টি 9 হবে, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলে 2টি 9 হবে মানে 99 হবে, আর 3 অঙ্কে হলে 3টি 9 অর্থাৎ 999 হবে, আর 4 অঙ্কের হলে কি হবে 9999 হবে, আর 5 অঙ্কের হলে 99,999 হবে, আর 6 অঙ্কে হলে কি হবে 9,99,999 হবে, বুঝেছে। বেশ, চলো পরের প্রশ্ন দেখি আমরা। 0.001 এর সামান্য ভগ্নাংশের মান কত হবে। তাহলে আমরা 0.1কে আমরা কি করব, প্রথমে কি করব, ইকুয়ালস টু দিয়ে প্রথমে বাই দেব, বাই দিয়ে দশমিক বাদ দিয়ে মোট সংখ্যা কত আছে, 1 পরে থাকছে, দশমিক যদি তুলে দিই আমরা শুধু 1 পরে থাকবে, উপরে আমরা লবে কিন্তু সেই একটা যে অঙ্কটা পরে থাকবে সেই অঙ্কটা লবে বসিয়ে দেবো, আর নিচে দেখো এই দশমিক মানে আমরা কি করবো 1 লিখবো, দশমিক মানে 1, আর দশমিক পরে কতগুলো অঙ্ক আছে, 2টি অঙ্ক, 1 2 2টি অঙ্ক আছে, সুতরাং 2টি অঙ্ক মানে কি 2টি শূন্য বসিয়ে দেবো, কি হলো 1/100, 1/100 হবে তোমাদের সঠিক উত্তর, বুঝে গেছে, 1/100 হবে তোমাদের সঠিক উত্তর, বুঝেছে। চলো আমরা কি করে ফেললাম, 6 দের করলাম, আর একটা দাগেরটা থেকে গেছে, উলটপালট হয়ে যাচ্ছে, একটু ভালো করে কেয়ারফুলি তোমরা একটু লক্ষ্য করো, দাগেরটা ছেড়ে গেছি, দাগেরটা দেখো, সরল কোণে এটা মান হলো কত, সরল কোণের মান আমরা জানি 180 ডিগ্রি, সরল কোণের মান কত হয় 180 ডিগ্রি, সরল কোণ হয় 180 ডিগ্রিতে সরল কোণ হয়, তাহলে এটা আমরা জানি। আর দেখো আমি আগে একবার বলে রাখি যে
1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি পর্যন্ত হলে কি হয়? সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণ। আর এরপর 89 এর পর 90 ডিগ্রি যদি হয় সেক্ষেত্রে কি কোণ হবে? সমকোণ হবে। কি কোণ হবে? সমকোণ হবে। আর 90 এর পর 91, তাহলে 91 ডিগ্রি থেকে 180 কম অর্থাৎ 179 ডিগ্রি হলে কি কোণ হবে? তোমার এর মাঝে অর্থাৎ 90 থেকে 90 আর 180 মাঝে যত কোণ আছে সব কোণ কি হয়? স্থূলকোণ হয়। কি কোণ হয়? স্থূলকোণ। আর এরপর 89 এর পর 189 এর পর 79 পর 179 পর 180, 180 ডিগ্রিতে কি কোণ হবে? সরল কোণ। কি কোণ হবে? সরল কোণ। আর এরপর 180 পর কত হচ্ছে? 181, 181 থেকে 360 আগে অর্থাৎ 359 ডিগ্রি যদি হয় সেক্ষেত্রে কি হবে? প্রবৃদ্ধ কোণ হবে। কি হবে? প্রবৃদ্ধ কোণ। আর 181 ডিগ্রি থেকে 359 ডিগ্রি এর এই কোণগুলো কি হয়? এর মাঝে এবং মাঝের কোণগুলো কি কোণ বলা হবে? প্রবৃদ্ধ কোণ বলা হবে। আর এরপর 360 ডিগ্রি হলে কি? বৃত্তীয় কোণের মান হবে। বৃত্ত কোণ। বৃত্তের কোণের মান। বৃত্তের কোণের মান কি হবে? কোণের মান কত হবে? 360 ডিগ্রি। আচ্ছা, 360 ডিগ্রি হবে। তাহলে আমরা কি পেলাম? তার দুটো চাঁদা যদি আমরা অ্যাডজাস্টমেন্ট করি, বৃত্তের আকারে করি, তাহলে এই চাঁদাটা যদি আমরা করি, একটা চাঁদা মানে কত ডিগ্রি কোণ হয়? 180 ডিগ্রি কোণ পর্যন্ত হয়। একটা চাঁদা হয় কি? 180 ডিগ্রি কোণ হয়। এই আরেকটা চাঁদা নিয়ে এপারে বসিয়ে দাও, কত হবে? এটাও 180, এটাও 180 হলো, এটাও 180 হলো। কত হয়? 180, 180 কত হচ্ছে? 360। তাহলে দুটো চাঁদা মানে কি? দুটো সরল কোণ হলে কত হবে? দুটো সরল কোণ সমান 360 ডিগ্রি, যেটা বৃত্তের কোণের মান হয়। অর্থাৎ তুমি যদি এটা পেন্সিল কম্পাস যদি গোল করো, এর কোণের মান কত হবে? 360 ডিগ্রি হবে। বুঝেছো? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা হচ্ছে? পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে, এখানে হয়ে গেছে ক, খ, গ হয়ে গেছে, ঘ হয়ে গেছে, হয়ে গেছে, আর চ ও করে দিয়েছে। বুঝেছো? তাহলে 6টি হয়ে গেল। এবার 3 দেখে দেখো, 3 দেখে কি বলছে? বিন্যাস অনুযায়ী লেখো। বিন্যাস JP, YQ, XR আর এই ঘরে কত বসবে? লক্ষ্য করো, ইংরেজি অ্যালফাবেট আমরা A থেকে Z পর্যন্ত প্রত্যেককেই জানি 26টি অ্যালফাবেট। এই 26টি অ্যালফাবেট দেখো আমরা ABCD। এবার ZYX দেখো চেঞ্জ হচ্ছে কিভাবে হচ্ছে দেখো। এখানে দেখো XYZ প্রথম অক্ষরগুলো যদি আমরা লক্ষ্য করি, প্রথম অক্ষরগুলো দেখো এই XYZ, অর্থাৎ আমরা পিছিয়ে পিছিয়ে আসছি, বা এই দিক দিয়ে গেলে পিছিয়ে পিছিয়ে আসছে, আর এই দিক দিয়ে যদি আমরা হিসাব করি কিন্তু গোড়া থেকে আসছি। তাহলে এক্স এর আগে কি হবে? তাহলে XYZ যদি হয় তাহলে এক্স এর আগে কি হবে বলো তো? বলো, এক্স এর আগে কোন অক্ষরটা হবে? ডাব্লিউ হবে। ডাব্লিউ হবে, তাই না? WXYZ। WX প্রথম অক্ষরগুলো লক্ষ্য করো, প্রথম অক্ষরের ক্রম অনুযায়ী আমি বসিয়েছি। তাহলে WXYZ এভাবে হয়েছে। আবার দেখো পরের অক্ষরগুলো যদি দেখি আমরা PQR, PQRS, এটা হচ্ছে ক্রম অনুযায়ী। এবার ঘড়ির কাঁটা অনুযায়ী বা অ্যালফাবেট অনুযায়ী ক্রমশ হচ্ছে OPQRS। এই ডব্লিউ পর কী হবে? এস হবে। বোঝা গেছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। WS হবে তোমাদের সঠিক উত্তর। বুঝেছে? এই ঘরে কত হবে? WS হবে। আশা করি তোমরা প্রত্যেককে বুঝতে পেরেছো আমি কি করেছি বা কী বলতে চেয়েছে। পরের প্রশ্ন দেখো, ক্ষয় দাগের প্রশ্ন চলে এলাম আমরা। 91, 86, 81 কত হবে? দেখো, এই অঙ্কটা করতে হলে তোমরা ভালো করে লক্ষ্য রাখো যে ক্রমশই তীর চিহ্নটা কোন দিয়ে গেছে? ডান দিয়ে গেছে। এরপরে কত হবে? 91, 86, 81 দেখতে পাচ্ছি তীর চিহ্ন এদিকে গেলে এদিকে কিন্তু আমরা ক্রমশই মানগুলো বৃদ্ধি পাচ্ছে না। দেখো মানগুলো দেখতে পাচ্ছি কমেছে বা হ্রাস পেয়েছে। 91 থেকে কত কমেছে? 86। কতটা ডিস্টেন্স হয়েছে? 86 থেকে 90 হলে 4 হচ্ছে, 5 ডিস্টেন্স হচ্ছে। কত হচ্ছে? 5 ডিস্টেন্স হচ্ছে। 91 থেকে 86 বা 86 থেকে 91 কতগুলো ঘরের ডিস্টেন্স হচ্ছে? 5-এর ডিস্টেন্স হচ্ছে। আবার 81 থেকে 86 কত ডিস্টেন্স হচ্ছে? 5-এর ডিস্টেন্স হচ্ছে। তাহলে 81 থেকে কত ডিস্টেন্স হবে? কত কমাবো আমরা? 5 কমাবো। 5 কমালে কত হবে? এখানে হবে তোমাদের 76 হবে। কত হবে? 76। দেখি 76 যদি বসে, 76 বসলে কত হবে? 81 আর 76 এর মাঝে ডিস্টেন্স কত হবে? 5 হবে।
তাহলে প্রতিটা সংখ্যার মাঝে কত করে ডিস্টেন্স হচ্ছে 5 করে, অর্থাৎ ক্রমশ দেখতে পাচ্ছি 5 করে হ্রাস পাচ্ছে, অর্থাৎ 5 করে 91 থেকে যদি 5 বাদ দিই কত হচ্ছে 86 হচ্ছে, আর 86 থেকে যদি 5 বাদ দিই 81 হচ্ছে, তাহলে 81 থেকে যদি 5 বাদ দিই কত হবে 76 হবে, কত হবে 76 হবে। এই এখানে এই উত্তরটা তোমাদের কত হবে 76 হবে, কত হবে 76 হবে, বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা, সরল করো 70 বিযুক্ত 50 বিযুক্ত 25 গুণিতক 3 ভাজিতক 15 ভাজিতক 5 যুক্ত 40 ভাজিতক 8। চলো আমরা এই সরলটা করি। তাহলে আমরা সরলটা তুলে ফেলেছি, দেখো এবার আমরা সরলটা সমাধান করব। তাহলে প্রথম দেখো 70 লিখবো আমরা, 70 এই এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা 25 ছিল, আমরা দেখতে পাচ্ছি 25 গুণিতক 3 ছিল, আমি তুলিনি। তাহলে 25 গুণিতক 3 হচ্ছে এখানে। তাহলে 25 গুণিতক 3 এখানে কী করব, এখানে দেখো দ্বিতীয় বন্ধনী স্টার্ট করে 50 বিয়োগ 25 3 কত হবে, 25 3 যদি আমরা প্রথমে গুণ করি প্রথম বন্ধনীর মধ্যে, তাহলে 25 3 কত হবে, আমি একটু ভালো করে লিখি। তাহলে 25 গুণিতক 3, তাহলে এখানে কত আছে 25 গুণিতক 3 আছে। তাহলে 25 গুণিতক 3 প্রথমে প্রথম বন্ধনীর মধ্যে গণিতটা আমরা আগে করে নিই। 25 3 কত হবে 75 হবে, 75 ভাজিতক কত হচ্ছে ভাজিতক 15। দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, এর কত হচ্ছে ভাজিতক দেবো আমরা, ভাজিতক দেখো এখানে এই ভাগটা আগে করে নেব, এই 5টা স্থির রেখে আমরা এই ভাগটা আগে করে নেব। 40কে 8 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 8 5 40, 5 হচ্ছে। এবার আমরা কি করব, এবার নেক্সট স্টেপে কি করব, আমরা এই 50টা স্থির রাখবো, দ্বিতীয় বন্ধনীর সংখ্যার মধ্যে আমরা কাজ করব। তাহলে কী হবে দেখো 70 বিযুক্ত, তাহলে 50 বিয়োগ আমরা 75 আর 15 আমরা ভাগ করব। 75কে 15 দিয়ে ভাগ করব, তাই 15 5 75, 5 হবে, 5 হলো। ভাজিতক দেখো এটা কিন্তু তোমরা সমাধান করবে না, 5 আর 5 যোগ করবে না, ফেলে রাখবে, ভাজিতক 5 যুক্ত 5। বেশ, এবার চলো আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে থাকা সংখ্যাগুলো আমরা সমাধান করব। তাহলে 70 বিযুক্ত 50 থেকে 5 বাদ দিলে কত হবে 45 হবে। এবার দ্বিতীয় বন্ধনী উঠে গেল, তো কী পড়ে থাকছে ভাজিতক 5 যুক্ত 5, বুঝছো? এবার দেখো আমরা 70 এইখানে যে ভাগটা আছে এই ভাগটা আগে করব। তাহলে 45কে 5 দিয়ে ভাগ করলে কত আছে 9 5 45, এখানে কত হবে 9 হবে, যুক্ত 5। এবার আমরা এই ক্রম অনুযায়ী বিয়োগ আর যোগ করব। 70 থেকে 9 বাদ দেবো, 70 থেকে 9 বাদ দিলে কত আছে 61 হচ্ছে, 61 যুক্ত 5 কত হচ্ছে 61 থেকে যদি 5 বাদ দিই কত হবে, সরি 61 সঙ্গে যদি 5 যদি যোগ করি কত হচ্ছে 66 হচ্ছে, 66, ঠিক আছে? আমাদের উত্তর কত হবে 66 হবে। চলো পরের প্রশ্ন দেখি আমরা, পরের প্রশ্ন কী বলা আছে, পরের প্রশ্ন বলা আছে যে 3 বিয়োগ 1/7 সমান কত হবে। এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ, 1/7 হচ্ছে, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, এটা পূর্ণ সংখ্যা। আমরা 3 থেকে 1/7 আমরা বাদ দেব। চলো আমরা এই গণিতটা সমাধান করি। তাহলে এটা ছিল তোমাদের 5-এর দাগের প্রশ্ন, কেমন 5-এর দাগের প্রশ্ন। তাহলে 5-এর ক কী বলা হচ্ছে, 5-এর ক হচ্ছে যে 3 বিয়োগ 1/7, তাই না? তাহলে এবার যদি আমি এটাকে সমাধান করি, এই সমাধানের সমস্যাকে, তাহলে দেখো আমরা এই মিশ্র ভগ্নাংশটাকে আমি ভেঙে নেব, অপকৃত ভগ্নাংশ করে নেব। 3 বিয়োগ 7 একে 7 একে 8 কত হচ্ছে, তাহলে 8 বাই কত হচ্ছে 7। কী করলাম, এই পূর্ণ সংখ্যা হরের সঙ্গে পূর্ণ সংখ্যা গুণ করব, গুণ করলে এখানে যদি 2 থাকে তাহলে কত হতো 7 দুগুণে 14 হতো। যেহেতু এখানে 1 আছে, আমরা 7-এর সঙ্গে 1 আমরা গুণ করব, 7 একে 7 আর 1 যোগ করব, লবে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা যোগ করব। তাহলে 7 একে 7 আর 1 8, 8 বাই 7 হয়েছে, ইকুয়ালস টু দেবা সমান দেব। এবার আমরা সামান্য ভগ্নাংশে রূপান্তরিত করে নিয়েছে বা অপগত ভগ্নাংশ করে নিয়েছে। এবার আমরা বিয়োগ করব, ভগ্নাংশ বিয়োগ করব। 7-এর সঙ্গে 3 আমরা গুণ করবো, 7 3 21 হচ্ছে, 21 বিয়োগ 8 কত হচ্ছে সমান, আর নিচে বাই 7। তাহলে 21 থেকে যদি আমরা 8 বাদ দিই কত হবে, তাহলে 21 থেকে 8 বাদ দিলে কত হবে, তাহলে 8 এখানে তো 21 থেকে যদি আমরা 8 বাদ দিই কত হচ্ছে 3 হচ্ছে, 11 থেকে 8 বাদ দিলে 3 হচ্ছে, এখানে 1 হচ্ছে, 13 হচ্ছে। আর তাহলে 8 3 11, 13 হচ্ছে, তাহলে 13 বাই কত হচ্ছে 13/7 হচ্ছে, কত হচ্ছে 13/7 হচ্ছে। 13/7 হলে আমরা কী করবো, এটা অপকৃত ভগ্নাংশের উত্তর বেরোলো। অপকৃত ভগ্নাংশকে যদি আমরা মিশ্র ভগ্নাংশ করি তাহলে সেক্ষেত্রে কী হবে, আমরা 13কে 7 দিয়ে আমরা কী করবো ভাগ করব। তাহলে 7 একে 7, 7 দুগুণে 14 বেশি হচ্ছে, আমরা বিয়োগ করবো। 13 থেকে 7 বাদ দিলে কত হচ্ছে 7 6 13, 6 হচ্ছে। তাহলে কত হচ্ছে 1/6/7, তাহলে 1/7 বা 6/7 বুঝেছো? এটা হবে তোমাদের সঠিক উত্তর, কেমন? চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই আমরা।
পরের প্রশ্ন কি বলা আছে দেখো, কয়ের দাগের প্রশ্ন হয়ে গেছে। তো এরপর কয়ের দাগে দেখছি 256 দিন সমান কত সপ্তাহ কত দিন। যেহেতু এই দিনকে যদি আমরা সপ্তাহে কনভার্ট করি, সেক্ষেত্রে সপ্তাহকে অর্থাৎ 256 দিনকে যদি সপ্তাহ আর দিনে বের করি, তখন কি আমরা কী করবো, এই দিনকে আমরা 7 দিয়ে ভাগ করবো, কেননা এক সপ্তাহ সমান কতদিন হয়, 7 দিন। সুতরাং 256কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, আমি এইখানেই করে দিচ্ছি দেখো, 256কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে হবে দেখো 7 দুনে 14, 7 তিনে 21, 7 তিনে কত হচ্ছে, 7 তিনে 21, 2 1 21, কত নামবে, 4 নামবে আর 6, তো কত হবে, 7 6 42, 7 6 42 হচ্ছে, কত নামবে, 4 নামবে। কি পেলাম আমরা, এটা হবে সপ্তাহ হবে, ভাগফলটা হবে সপ্তাহ হবে, আর ভাগশেষটা হবে দিন হবে। তাহলে কত পেলাম আমরা, 36 সপ্তাহ কত পাবো, 36 সপ্তাহ কদিন, 4 দিন। এটা হবে তোমাদের সঠিক উত্তর, 36 সপ্তাহ 4 দিন, 36 সপ্তাহ 4 দিন, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কেমন, এটা ছিল তোমাদের ক্ষয়ের দাগের প্রশ্নের উত্তর সমাধান। এর পরের প্রশ্ন দেখি আমরা, চলো এর পরের প্রশ্ন দেখো, ক্ষয়ের দাগেরটা হয়ে গেছে, গয়েরটা দেখো, গুণফল নির্ণয় করো 0.25 গুণিতক 0.8। যদি আমরা গুণ করি, গুণফল সাধারণ সামান্য গুণ যদি করি এক্ষেত্রে, এবার আমরা এই পরস্পর গুণ করলে আমরা সাধারণভাবে গুণ করব, 0.25 সঙ্গে 0.8 আমরা গুণ করব। মনে করব সামান্য বা সাধারণ গুণ করব আমরা, তাহলে মনে করবো আমরা দশমিক নেই, দুটো সংখ্যার মধ্যে দশমিক নেই, তো দশমিক না থাকলে কত হবে, 25 আর 8 থাকবে, তাই না? তাহলে 25 8 হলে কী হবে, তাহলে আমরা 25 কত হয়, 200 হয়, জানি 200 হয়। তাহলে এক্ষেত্রে হবে দেখো, এক্ষেত্রে দেখো এখানে দেখতে পাচ্ছি প্রথমের সংখ্যা কী হবে, এখানে 200 যদি আমরা বসাই, সেক্ষেত্রে দেখো প্রথম সংখ্যা দেখতে পাচ্ছি, প্রথম সংখ্যায় দুটো অঙ্কের আগে দশমিক আছে, দুটো অঙ্কের আগে দশমিক আছে, আর নিচের সংখ্যায় কত আছে, একটা অঙ্কের আগে দশমিক আছে। মোট কতগুলো অঙ্কের আগে দশমিক আছে, মোট 3টি অঙ্কের আগে দশমিক আছে। তাহলে উত্তরের আগে আমরা কি করব, উত্তরে 3টি অঙ্কের আগে দশমিক বসবে। তাহলে উত্তরে 3টি অঙ্কের আগে দশমিক যদি বসে, তাহলে 1 2 3, তাহলে এখানে দশমিক বসবে, আর তার আগে আরেকটা শূন্য বসে দেবে, তার আগে আরেকটা শূন্য বসিয়ে দেবে, তাই না? তাহলে কি হলো, তাহলে 0.200 হলো। তাহলে 0.200 যদি হয়, তাহলে আমরা জানি কোনো দশমিক সংখ্যার ক্ষেত্রে বা দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে কোনো দশমিকের পরের শেষের দিকে কোনো শূন্য থাকে না, এই শূন্যগুলো উঠে যাবে। তাহলে কত হলো, তাহলে 0.2, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, বুঝেছে? 0.2 হবে তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কী বলা আছে, যে পরের প্রশ্ন হচ্ছে যোগফল নির্ণয় করো 7.23 যুক্ত 70.203 যুক্ত 1.003 সমান যুক্ত 10.212, বুঝেছে? এটা যদি আমরা যোগফল নির্ণয় করি, আমি দেখো যোগ করছি, আমি সামান্য আকারে যোগ করছি। তাহলে 7.23, এরপর হচ্ছে 70 দশমিক দশমিক সবসময় তোমরা সহজে লিখবে, সহজে দশমিকটা দশমিক বসাবে, তারপর হচ্ছে 203, তারপর হচ্ছে 1.003 আছে, 1.003 আছে, তারপর হচ্ছে 10 দশমিক কত হচ্ছে, 10.212। তাহলে এবার আমরা যদি সাধারণ যোগ করি, দেখো এবার দেখি এখানে ফাঁকা আছে, মানে একটা শূন্য আমরা বসিয়েও দিতে পারি। কত হলো, কী পেলাম আমরা, এখানে পেয়েছি গিয়ে তোমাদের দেখো যে 3 3 2 পাচ্ছি। এবার সাধারণ যোগ করব, 3 3 6 2 কত হচ্ছে, 8, কত হচ্ছে, 8 হচ্ছে, আর 3 আর 1 কত হচ্ছে, 4 হচ্ছে, এখানে কত হবে, 4, আর তারপর হচ্ছে 2 2 2 অর্থাৎ কত হচ্ছে, 6 হচ্ছে, দশমিক বসিয়ে দাও। 7 আর 1 কত হয়, 8 হয়, আর 7 আর 1 কত হবে, 8 হবে। 88.648 হলো, 88.648 হলো, ঠিক আছে? বেশ, তাহলে কি হলো, 88.648, ঠিক আছে? 88.684 তোমাদের এটা বেশ সঠিক উত্তর। কেমন, এবার পরের প্রশ্ন দেখি আমরা, পরের প্রশ্ন কি বলেছে, দাগের প্রশ্নটা লক্ষ্য করো, যে 2 দিন 10 ঘন্টা 48 মিনিট সমান কত দিন, 2 দিন 10 ঘন্টা 24 মিনিট সমান কত মিনিট। তাহলে এইটাকে যদি আমরা সমাধান করি, চলো
দেখো প্রবলেমসটা তুলে ফেলেছি। আমরা জানি 2 দিন 10 ঘন্টা 25 মিনিট। একদিন মানে জানি আমরা একদিন সমান 24 ঘন্টা হয়। আর 2 দিন হলে কত ঘন্টা হবে? 2 দিন হলে 48 ঘন্টা। 2 ঘন্টা পাচ্ছি আমরা। তাহলে 2 দিন হলে কি হবে? 2 গুণিতক কত হচ্ছে? 24। 24 কি হলো? দিন হলো। দিন যুক্ত এখানে 10 দিন দিন না ঘন্টা হয়ে গেল এখানে। দেখো ঘন্টা। তাহলে আমরা ঘন্টা করে নিয়েছি। 2 দিন সমান কত ঘন্টা হচ্ছে? তাহলে 2 গুণিতক 24 ঘন্টা হচ্ছে, আর যুক্ত কত হচ্ছে? 10 ঘন্টা, আর যুক্ত 25 মিনিট। 25 মিনিট। তাহলে এখানে দেখো 24 দুগুণে 48 ঘন্টা হচ্ছে। তাহলে 48 ঘন্টা যুক্ত 10 ঘন্টা যুক্ত 25 মিনিট। তাহলে এবার আমরা করব, তাহলে 48 ঘন্টা দুটো পাচ্ছি। তাহলে 48 ঘন্টা আর 10 ঘন্টা সমান কত হচ্ছে? 58 ঘন্টা। 58 ঘন্টা যুক্ত 25 মিনিট। তাহলে 58 ঘন্টাকে আমরা মিনিটে কনভার্ট করব। তাহলে আমরা জানি 1 ঘন্টা হয় 60 মিনিটে। তাহলে এবার আমরা কি করব? তাহলে 1 ঘন্টা যদি 60 মিনিট হয়, আমরা কি করব? 58 সঙ্গে 60 আমরা কি করব? গুণ করব। 58 সঙ্গে 60 আমরা গুণ করে কি পাবো আমরা? মিনিট পাবো। কি পাবো? মিনিট পাবো, যুক্ত 25 মিনিট। তাহলে আমরা এখন কি করব? 58 সঙ্গে 60 আমরা গুণ করব। তাহলে 8 6 48 8 হাতে থাকলো 4, 6 5 30, 4 34, আর শেষে যে একটা শূন্য ছিল আর শূন্য বসে দাও। 3480 মিনিট হলো। যুক্ত তোমরা সাধারণ গুণ করবে, 58 সঙ্গে 60 গুণ করে এখানে দেখে নিতে পারো। যুক্ত কত হচ্ছে? 25 মিনিট। তাহলে এবার 3480-র সঙ্গে 25 মিনিট যদি আমরা যোগ করি, তাহলে 5 0 5 আর 0 যোগ করলে 5 হচ্ছে, আর 2 আর 8 যোগ করলে 2 আর 8 10 আর 0 হাতে 1, আর 4 আর 1 কত হয়? 5 হয়, আর 3 করতে 3 কত হলো? 3505 মিনিট। বুঝেছে? 3505 মিনিট। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কেমন? চলো পরের প্রশ্ন কি বলা আছে দেখি। পরের প্রশ্ন বলা হচ্ছে যে 3-এর দাগে আমরা চলে এলাম, 6-এর দাগে চলে এলাম। 6-এর দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। বলা হচ্ছে কয়েক দাগের প্রশ্ন হচ্ছে 8 জন লোক একদিনে 150টি বই বাঁধাই করতে পারে। তাহলে একদিনে 225টি বই বাঁধাতে কতজন লোক লাগবে? তাহলে 8 জন লোক একদিনে করে 8 জন লোক একদিনে 150টি বই বাঁধতে পারে। তাহলে একদিনে 225টি বই বাঁধাই করতে কতজন লোক লাগবে? বুঝে গেছে? তাহলে এক্ষেত্রে আমরা করব, চলো আমরা ঐকিক নিয়মে গণিতটা সমাধান করি। তাহলে এখানে কি বলা হয়েছে ভালো করে লক্ষ্য করবে, ভালো করে মন দিয়ে দেখো। বলা আছে যে এখানে কি মান চাইছে? লোক সংখ্যা চাইছে, কতজন লোক। 225টি বই বাঁধাই করতে কতজন লোক লাগবে। তাহলে এই ক্ষেত্রে আমরা করব, তাহলে 150টি বই বলা আছে। 150টি বই বাঁধাই একদিনে 150টি বই বাঁধাই করে 150টি বই একদিনে লেখো। একদিনে 8 জন লোক বাঁধাই করতে পারে। তাহলে একটি বই একদিনে কতজন বাঁধাই করবে? একটি বই যদি বাঁধাই করে কতজন লোক হবে? এক্ষেত্রে আমরা কি, এখানে বইয়ের সংখ্যা কমছে, এখানে এখানে লোক সংখ্যা কী হবে? বইয়ের সংখ্যা যদি কমে এখানে কী হবে? লোক সংখ্যাও কমবে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? তাহলে 8কে আমরা 150 দিয়ে ভাগ করব, অর্থাৎ 8 বাই কত হচ্ছে? 150। কেমন? তারপরে বলা হচ্ছে কি, তাহলে 225টি বই বাঁধাই করতে কতজন লোক লাগবে? তাহলে 225টি বই, তাহলে 225টি বই যদি বাঁধাই করে সেক্ষেত্রে একদিনে কত হবে? 8 বাই 150 গুণিতক 225। বুঝছো? তো কত হবে? তাহলে এখানে দেখো, এখানে কিন্তু অলরেডি অ্যান্সারটা তোমরা ভালো করে লক্ষ্য রাখো। তাহলে এখানে 225 আর 150 কাটাকাটি করবে বা লঘিষ্ঠ আকারে নির্ণয় করবে।
তাহলে 25/9 225, আর 25/6, 25/4 100, 25/5 125, 25/6 150, 6 হয়েছে। তাহলে এবার আমরা 3 দ্বারা বিভাজ্য করব। তাহলে 3 দুগুণে 6 আর 3 তিরি 9। আবার দেখো 2 দিয়ে 4 করব, 2 4 8। কি পেলাম আমরা? 4 গুণিতক 3 পেলাম। শতক সমান কত হলো? 4 3 12 হলো। তাহলে কত হলো? 12 জন লোক। কজন লোক? 12 জন লোক লাগবে। তাহলে 225টি বই বাঁধাই করতে কতজন লোক লাগবে? অতএব 225টি বই বাঁধাই করতে 12 জন লোক লাগবে। বুঝছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা আছে? ক্ষয় দেখে দেখো, 3টি পেনের দাম 75 টাকা হলে 375 টাকায় কতগুলি পেন পাওয়া যাবে? তাহলে এবার একই রকম গণিত আমরা কয়ের দাগের প্রশ্নটা যেভাবে করেছে, এই কয়ের দাগের প্রথম প্রশ্নটা 6-এর কয়েরটা যেভাবে করেছে আমরা এইভাবে করব। 6-এর ক্ষয়েরটাও সে একই রকম হবে। তাই 6-এর খড়টা যদি কত হবে দেখো, বলা হচ্ছে এখানে কি মান জানতে চাওয়া হয়েছে? এখানে বলা হয়েছে কতগুলি পেন লাগবে, পেন সংখ্যা জানতে চাওয়া হয়েছে। তাহলে 75 টাকায় লিখবে, 75 টাকায় 3টি পেন পাওয়া যায়। 3টি পেন, 75 টাকায় 3টি পেন পাওয়া যায়। তাহলে 1 টাকায় কতগুলো পেন পাবো? আমরা 3/75 টাকা করব। বাই মানে কি জানি? ভাগ জানি, অর্থাৎ 3/75। 3/75টি পেন পাওয়া যায়। এরপর 375 টাকা বলা আছে। 375 টাকায় কতগুলো পেন পাবো? তো 3/75 গুণিতক 375। আচ্ছা, তাহলে কি করবো? আমরা কাটাকাটি করব, তাই না? তাহলে কত হবে? আমরা যদি কাটাকাটি করি 3/75 গুণিত 375, তাহলে আমরা কাটাকাটি করব যে 25 একে 25, আর বাকি 5 7 5 12 125, আর 25 5 125, আর 25 3 75, আর 3 5 15। 3 5 15 কত পেলাম? 5 3 15। উত্তর কত হলো? উত্তর হলো সমান 5 3, অর্থাৎ 3 গুণিতক 5 সমান কত হচ্ছে? 5 3 15। তাহলে 15টি পেন পাওয়া যায়। হয়েছে? 15টি পেন পাওয়া যায়। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো 375 টাকায়, অতএব 375 টাকায় তাহলে 15টি পেন পাওয়া যাবে। কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি আছে? আমরা গয়ের দিকের প্রশ্ন চলে এলাম এবার। দেখো 6-এর গ কি বলেছে? বাড়িতে 10 লিটার সর্ষের তেল আছে, প্রতিদিন 750 মিলিলিটার করে তেল খরচ হয়। 1 সপ্তাহ পর বাড়িতে কতটা তেল থাকবে? চলো আমরা এই প্রশ্নের সমাধানটা করে ফেলি। তাহলে এটা ছিল 6-এর গ ছিল, 6-এর গ। তাহলে কি বলা হয়েছে? তাহলে বাড়িতে 10 লিটার সর্ষের তেল আছে, তাই না? প্রতিদিন 750 মিলিলিটার করে তেল খরচ হয়। 1 সপ্তাহ পর বাড়িতে কতটা তেল থাকবে? তাহলে 10 লিটার তেল ছিল, তাহলে বাড়িতে 10 লিটার সর্ষের তেল ছিল। তাহলে প্রতিদিন খরচ হয় কত? 750 মিলিলিটার। তাহলে 750 মিলিলিটার যদি প্রতিদিন খরচ হয়, তাহলে 1 সপ্তাহ মানে আমরা জানি 7 দিন, তাহলে 7 দিনে কত পরিমাণ তেল খরচ হয়েছে? তাহলে আমরা কি করব? 7 দিয়ে গুণ করে দেবো। তো 7 দিয়ে যদি গুণ করি, তাহলে আমরা কি করব? আমরা দেখে পেলাম, এবার লিখবো অতএব প্রতিদিন খরচ কত হয়? প্রতিদিন খরচ হয়, প্রতিদিন তেলের খরচের পরিমাণ, তেলের খরচ হয় 750 মিলিলিটার। 750 মিলিলিটার। তাহলে 1 সপ্তাহ পর কতটা পরিমাণ থাকবে? তাহলে অতএব কি করবে তোমরা? অতএব
7 দিনে, এক সপ্তাহ মানে 7 দিন জানি, 7 দিনে তেলের খরচের পরিমাণ কত হবে? পরিমাণ সমান কত হবে? আমরা এই 750 মিলিলিটারকে আমরা 7 দিয়ে গুণ করব। 750 গুণিতক 7, কেমন? কত হলো? 7 শূন্য 0, 7 5 35, 5 হাতে 3, 7 7 49, 50 51 52, 5250 মিলিলিটার। আর 5250 মিলিলিটার মানে কত জানি আমরা? তাহলে 5 লিটার কত হবে? 5 লিটার 250 মিলিলিটার। তাহলে 5 লিটার 250 মিলিলিটার। তাহলে 7 দিনে তেল খরচ হয় কত হয়েছে? 5 লিটার 250 মিলিলিটার তেল খরচ হয়েছে, কেমন? তাহলে এবার আমাদের বাড়িতে ছিল 10 লিটার মোট ছিল, তাহলে 7 দিনে খরচ হয়েছে কত? 5 লিটার 250 মিলিলিটার। তাহলে এখন বাড়িতে 7 দিন পর, অতএব 7 দিন পর কত মিলিলিটার তেল পড়ে থাকবে বা কত লিটার তেল পড়ে থাকবে? তাহলে অতএব আমরা কি করব? 10 থেকে আমরা কত বাদ দেব? 10 লিটার থেকে আমরা কি করব? 10 লিটার থেকে আমরা 5 লিটার 250 মিলিলিটার আমরা বিয়োগ করব, বাদ দেব। তাহলে এখানে দেখতে পাচ্ছি উপরে কোনো সংখ্যা নেই মিলিলিটার। তাহলে এবার আমরা কি করব? যে এবার আমরা করব বিয়োগ করছি। দেখো এখানে 0 0, এখান থেকে 0 0 0 হচ্ছে, এখানে 0 এক ধার করো, তাহলে 1 লিটার সমান 1000 মিলিলিটার, 1000 মিলিলিটার। তাহলে 1 লিটার সমান কত হবে? 1000 মিলিলিটার। তাহলে 1000 থেকে 250 বাদ দেবো, তাহলে এখানে এক ধার করো 10, 10 থেকে 5 গেলে কত হচ্ছে? 5। আর এখানে কত হচ্ছে? 9, 9 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 7। কত হচ্ছে? 7, 750 মিলিলিটার হচ্ছে মিলিলিটার। তাহলে 750 মিলিলিটার। তাহলে 750 মিলিলিটার হয়েছে। তাহলে লিটার সাথে লিটার করছি আমরা, আর এখানে এক তো চলে এসছে, আমরা এক ধার করেছিলাম, আমরা এক্ষেত্রে এক ধার করেছিলাম। তাহলে এখানে কত আছে? 9 আছে। তাহলে 9 থেকে আমরা যদি 5 বাদ দিই কত হচ্ছে? 4। তাহলে উত্তর কত হবে? 4 লিটার 750 মিলিলিটার। কত হচ্ছে? 4 লিটার 750 মিলিলিটার। তাহলে এখন লিখবে কি? অতএব এক সপ্তাহ পর বাড়িতে এক সপ্তাহ পর বাড়িতে 4 লিটার 750 মিলিলিটার 7 লিটার 750 মিলিলিটার তেল থাকবে। আচ্ছা, এবার চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন চলে এলাম ঘয়ের দাগের প্রশ্ন। দেখো ঘয়ের দাগের প্রশ্ন কি বলা হচ্ছে? দেখো ঘয়ের দাগের প্রশ্ন বলা হচ্ছে যে সুনীল প্রতিদিন গড়ে 1 ঘন্টা 20 মিনিট 30 সেকেন্ড পড়াশোনা করে। সুনীল এক সপ্তাহে মোট কত সময় পড়াশোনা করে? লিখি আমরা প্রতিদিন। দেখো সুনীল প্রতিদিন গড়ে 1 ঘন্টা 20 মিনিট 30 সেকেন্ড পড়াশোনা করে। তাহলে প্রতিদিন কত ঘন্টা পড়াশোনা করে? 1 ঘন্টা 20 মিনিট 30 সেকেন্ড। তাহলে এক সপ্তাহে মোট কত সময় পড়াশোনা করবে? তাহলে এক সপ্তাহ মানে আমরা জানি 7 দিন। এক সপ্তাহ সমান কত হয়? এক সপ্তাহ সমান 7 দিনে মোট পড়াশোনা করবে। দেখো আমরা কি করব? তাহলে 1 ঘন্টা 20 মিনিট 30 সেকেন্ডের সঙ্গে যদি আমরা 7 গুণ করি, সেক্ষেত্রে হবে দেখো, তাহলে আমরা কি করব? 1 ঘন্টা 20 মিনিট 30 সেকেন্ডের সঙ্গে যদি আমরা 7 গুণ করি, তাহলে সেই ক্ষেত্রে কত হবে?
দেখো 30 সেকেন্ডের সঙ্গে প্রথমে আমরা কি করব, 30 সেকেন্ডের সঙ্গে 7 গুণ করব, 7 3 21 210 সেকেন্ড পাচ্ছি। তাহলে আবার 20 মিনিটের সঙ্গে যদি আমরা 60 গুণ করি তাহলে কত হবে, 7 গুণ করিয়ে 7 দুনে 14 140 মিনিট পাবো। আবার 1 ঘন্টার সঙ্গে যদি 7 গুণ করি 7 একে 7 ঘন্টা পাবো। এবার আমরা কি করব, এবার আমরা সেকেন্ড, আমরা জানি সেকেন্ডের ঘরে 60 অথবা 60-এর বেশি হবে না, মিনিটের ঘরেও 60 অথবা 60-এর বেশি হবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা কত করব, তাহলে সেকেন্ডের সঙ্গে আমরা কি করব, 260 10 সেকেন্ড, 210 সেকেন্ড মানে কত কী হবে, আমরা যদি মিনিটে কনভার্ট করি তাহলে কত হবে, 210কে কী করব, 210কে আমরা 60 দিয়ে ভাগ করব। তাহলে 210কে আমরা যদি 60 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, তাহলে এক্ষেত্রে আমরা করব, তাহলে কত হবে, তাহলে 60 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 6 6 3 18 6 4 24 বেশি হচ্ছে, 60 3 হচ্ছে 180, 60 3 হচ্ছে 180। এবার আমরা শূন্য নিই, শূন্য থেকে শূন্য বদলে শূন্য বসাই, 11 থেকে 3 8 বদলে কত হচ্ছে 3, এখানে 1 থেকে বদলে শূন্য। তাহলে কত হলো, এটা হচ্ছে মিনিট বেরিয়ে হলো, এটা হলো সেকেন্ড বেরোলো। তাহলে কত হলো, তাহলে 3 যুক্ত 3 মিনিট হলো, 3 মিনিট কত হলো 210 সেকেন্ড মানে কত হচ্ছে, তাহলে 3 মিনিট 30 সেকেন্ড। এখানে কত হবে, 30 সেকেন্ড করব, 30 সেকেন্ড করে দিয়ে 30 সেকেন্ড করলে এই 3টা কিন্তু 3 মিনিট যে বেরিয়েছিল 3টা কিন্তু এর সঙ্গে যুক্ত হয়ে যাবে, এর সঙ্গে যুক্ত হলে কত হবে, 343 মিনিট হয়ে যাবে, 343 মিনিট। আচ্ছা, এখানে 7 ঘন্টা আছে। এবার দেখতে পাচ্ছি এই 43 মিনিটের ঘরে কিন্তু 60-এর বেশি আছে, সুতরাং 143কে আবার ভাগ করব, কত 60 দিয়ে ভাগ করব, 30 সেকেন্ডের এটা সেপারেট হয়ে গেছে। তাহলে এবার আমরা কী করব, তাহলে এবার আমরা লিখতে পারি 30 সেকেন্ড সমান মিনিটের ঘরে মিনিট করব। এখানে 143কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, 143কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি কত হচ্ছে, তাহলে 6 দুগুণে 12, 120 হচ্ছে কত হবে 23, কত হলো 23 মিনিট হলো, 23 মিনিট অলরেডি লিখে দিয়েছি মিনিট, 23 মিনিট 30 সেকেন্ড, 23 মিনিট 30 সেকেন্ড। আর উপরটা কী হলো, ঘন্টা হলো 2 ঘন্টা, এই 2টা কিন্তু 7-এর সঙ্গে আমরা যোগ করব, কত হচ্ছে, তাহলে 7 আর 2 যোগ করলে কত হবে 9 ঘন্টা, 9 ঘন্টা। তাহলে উত্তর কত বেরোলো, 9 ঘন্টা 23 মিনিট, 9 ঘন্টা 23 মিনিট 30 সেকেন্ড। তাহলে কত হবে, উত্তর তোমাদের এই হলো। তাহলে সুনীল 1 সপ্তাহে মোট কত সময় পড়বে, অতএব সুনীল 1 সপ্তাহে মোট 9 ঘন্টা 23 মিনিট 30 সেকেন্ড পড়াশোনা করে। পূর্ণচ্ছেদ। চলো পরের প্রশ্নটি কী আছে, পরের প্রশ্ন বলা হচ্ছে যে ঘরটা হয়ে গেছে, ঘ হয়ে গেছে, এবার উঁটটা দেখো, তোমাদের স্কুলের বন্ধুরা পিকনিকের জন্য 6 কিগ্রা 350 গ্রাম চাল, 5 কিগ্রা 500 গ্রাম ডাল, 2 কিগ্রা 200 গ্রাম আলু এবং 1 কিগ্রা সবজি কিনলো। বন্ধুরা মোট কত ওজনের জিনিস কিনলো? তাহলে বন্ধুরা দেখো, তাহলে তোমাদের স্কুলের বন্ধুরা যে পিকনিক করবে তার জন্য চাল ছিল কত হচ্ছে, চাল হচ্ছে 6 কিগ্রা 350 গ্রাম, আর ডাল ছিল কত হবে, ডাল হচ্ছে 5 কিগ্রা 500 গ্রাম, আর বলছে আলু আছে কত 2 কিগ্রা 250 গ্রাম, আর সবজি আছে কত হবে 1 কিগ্রা সবজি আছে। আচ্ছা, এগুলো সবগুলোকে যদি আমরা যোগ করি সেক্ষেত্রে কিন্তু উত্তরটা আমরা পেয়ে যাব। তাহলে মোট কত ওজনের জিনিস কিনেছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে প্রথমে কি আছে, প্রথমে আছে চাল, কেননা যে কোনো খাদ্যদ্রব্য বাঙালির খাদ্য হিসাবে প্রথম কিন্তু আমাদের লাগে চালটাই লাগে আগে। তাহলে চালটা আমরা প্রথমে পিকনিক লাগাচ্ছি, চাল কত পেয়েছি আমরা 6 কিগ্রা, এখানে উপরে আমরা কিগ্রা লিখতে পারি, কিগ্রা আর তারপরে হচ্ছে গ্রাম। তাহলে কত কিগ্রা হয়েছে 6 কিগ্রা 350 গ্রাম, 350 গ্রাম চাল। তা কি হচ্ছে ডাল কত আছে, ডাল আছে কত আছে, ডাল আছে 5 কিগ্রা 500 গ্রাম। আর
তারপর কি বলা আছে, তারপর হচ্ছে আলু। আলু কত আছে, আলু আছে গিয়ে তোমাদের 2 কিগ্রা 200 গ্রাম। পিকনিকে ডাল আলু ভাতে হবে। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে 2 কিগ্রা হচ্ছে 2 কিগ্রা 200 গ্রাম। আর সবজি কত আছে, সবজি আছে কত হচ্ছে 1 কিগ্রা, মাংস নেই। তাহলে এবার আমরা যোগ করব, তাহলে মোট কত ওজন পেয়ে যাব আমরা। দেখি আমরা সমস্ত গ্রামগুলোকে আমরা যোগ করব প্রথমে। তাহলে প্রথমে 350 গ্রাম, তারপরে 500 গ্রাম, তারপর হচ্ছে 200 গ্রাম, তারপর হচ্ছে আর কিছু নেই, 0 সবজি যেহেতু 1 কিলো নিয়ে যাওয়া হয়েছিল পিকনিকে। তাহলে এই ক্ষেত্রে দেখো যোগ করি, 0 আর 5 করতে 5, 5 3 8, আর 8 2 কত হচ্ছে 10, 10 0, আর হাতে 1, 10 হলে কী হবে, 10 তো গ্রাম হয় না, একটা চলে আসবে, 0 হবে। তাহলে সুতরাং আমরা কী করবো, এক্ষেত্রে হবে একটা এদিকে নিয়ে চলে আসে। তাহলে কত হলো, আচ্ছা 6 5 11 12 13 14, একে 15 হবে, কত হবে 15, একটা এদিকে চলে এসছে। তাহলে এখানে কত হবে 15 কিগ্রা হবে, কত হচ্ছে 15 কিগ্রা। তাহলে 15 কিগ্রা 500 গ্রাম সবজি। তাহলে এবার কত হলো, তাহলে অতএব বন্ধুরা মোট 15 কিগ্রা 50 গ্রাম ওজনের জিনিস কিনলো, বুঝছে। তাহলে 15 কিগ্রা 50 গ্রাম, তাহলে 15 কিগ্রা 50 গ্রাম ওজনের জিনিস কিনলো, বুঝেছে। তাহলে এর পরের প্রশ্নটা আমরা চলে আসি, দেখি পরের প্রশ্ন দেখি যে দাগেটা হয়ে গেছে। এবার আমরা 7 দিকে চলে এলাম। সমবাহু ত্রিভুজ কাকে বলা হয়, একটি সমবাহু ত্রিভুজ চিত্র অঙ্কন করো। কেমন, চলো আমরা এই প্রশ্নের সমাধান করি। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে, আমরা প্রত্যেককেই জানি যে বিষমবাহু ত্রিভুজ বাহুভেদে ত্রিভুজ হয় 3 প্রকার। একটা আছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ। তাহলে এক্ষেত্রে হবে, এখানে বিষমবাহু ত্রিভুজের সংজ্ঞা জানতে চাইছে আমাদের কাছে। তাহলে বিষমবাহু ত্রিভুজ কাকে বলি আমরা জানি যে ত্রিভুজের 3টি বাহু অসমান, সমান নয় কিন্তু অসমান, সেই ত্রিভুজকে বিষমবাহু ত্রিভুজ বলা হয়। কেমন, এবার তোমরা একটা চিত্র অঙ্কন করে দেবে। তো চিত্র আমরা একটা ত্রিভুজ পেন্সিল আর স্কেলের সাহায্যে অঙ্কন করবে, যা 3টি বাহু যেন অসমান হয়, 3টি বাহু যেন অসমান হবে। এরকম একটা চিত্র অঙ্কন করে দেবে স্কেল আর পেন্সিলের সাহায্যে। একে তোমরা নামকরণ করে দেবে এ বি সি, পেন্সিল দিয়ে অবশ্যই করবে তোমরা। তাহলে এখানে লিখবে কি এ বি সি, অতএব এ বি সি একটি বিষমবাহু ত্রিভুজ, বুঝেছে। বেশ, চলো পরের প্রশ্ন দেখি আমরা। যে গোপালদের সোনারপুরের একটি জমি আছে, গোপালের বাবা ঠিক করলেন জমিটিকে বেড়া দিয়ে ঘিরবেন, তাকে কত লম্বা বেড়া কিনতে হবে। এখানে চিত্রটা দেখো, ডান দিকে একটা জায়গা কিনেছে, এক্ষেত্রে যে বেড়া দিতে হবে, অর্থাৎ তার পরিসীমা বরাবর যে মানগুলো আছে, বাহুর মানগুলো আছে, সবগুলো বাহুর মানগুলো কি করবে, যোগ করবে। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা, তাহলে প্রথমে পরিসীমা বের করতে হলে কি করতে হবে, এক্ষেত্রে পরিসীমা হবে, লিখবে 8 দিকের প্রশ্ন, অর্থাৎ গোপালদের জমির পরিসীমা লিখবে, গোপালদের জমির পরিসীমা সমান কত হচ্ছে 10 যুক্ত 20 যুক্ত 14 যুক্ত 16 যুক্ত 25, তাই না। কতগুলো বাহু আছে দেখে নিই আমরা, 1 2 3 4 5, 5টি বাহু আছে এখানে, দেখি 1 2 3 4 5, 5 কি হলো, একক কি আছে, মিটার আছে,
মিটার। তাহলে এবার আমরা এই সবগুলো বাহুগুলোকে যদি আমরা যোগ করি দেখতে পাবো আমরা 20 আর 10 30 হচ্ছে, আর 30 14 আর 16 যোগ করলে 20 আর 30 30 60 হচ্ছে, 60 হচ্ছে, 60 আর 25 কত হচ্ছে 85 হচ্ছে, 60 আর 25 যোগ করলে কত হচ্ছে 85 মিটার, 85 মিটার। তাহলে গোপালদের জমির পরিসীমা কত হলো 85 মিটার। তাহলে আজকের আমি তোমাদের 2025 তৃতীয় পর্যায়ের মূল্যায়নে তোমাদের গণিতের রায়মানের প্রশ্নচিত্রটা আমি আজকের 1 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম। তাহলে ইতিপূর্বে আমি তোমাদের জন্য কিছু দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নটা আশা করি কমপ্লিট করতে পেরেছিলাম, আর তোমরা অবশ্যই সেখানে উপকৃত হয়ে থাকবে। আর আজ থেকে আমি তোমাদের তৃতীয় পর্যায়ের মূল্যায়নের জন্য সমস্ত গণিতের মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করে দেবো। আশা করি তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদেরকে শেয়ার করার চেষ্টা করবে। কেমন? তো আজকের এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের মডেল প্রশ্নে। চলো।